Tensile test of mild steel and engineering stress strain curve. mild steel টেনসাইল টেস্ট করার জন্য যে মেশিন ব্যবহার করা হয় সেটি হচ্ছে ইউনিভার্সাল টেস্টিং মেশিন। এটা হচ্ছে একটা ইউনিভার্সাল টেস্টিং মেশিন। টেনসাইল টেস্ট করার জন্য যে স্পেসিমেন ব্যবহার করা হয় সেটি হচ্ছে একটা মাইল্ড স্টিলের স্পেসিমেন, যার গেজ লেন্থ হয় 5.65 √A0। A0 মানে হচ্ছে ইনিশিয়াল ক্রস সেকশনাল এরিয়া। এটা হচ্ছে একটা মাইল্ড স্টিলের টেনসাইল টেস্টের স্পেসিমেন। এটা সার্কুলার বা রাউন্ডেড স্পেসিমেন। এইরকমই স্কোয়ার স্পেসিমেনও ব্যবহার করা হতে পারে। টেস্ট প্রসিডিওর। ফার্স্ট যেটা করা হয়, স্পেসিমেনের গেজ লেন্থ এবং ক্রস সেকশন এরিয়া মেজার করা হয়। যেমন এটা হচ্ছে স্পেসিমেন, এটা হচ্ছে ওর গেজ লেন্থ এবং এটা হচ্ছে ওর ইনিশিয়াল ক্রস সেকশনাল এরিয়া। এরপরে যেটা করা হয়, স্পেসিমেনটাকে মেশিনের আপার এবং লোয়ার জয়ের মধ্যে ফিক্সড করা হয়। স্পেসিমেনটাকে আপার এবং লোয়ার জয়ের মধ্যে ভালোভাবে ফিক্স করার পরে মেশিনের সুইচ অন করা হয় এবং যখন মেশিনের সুইচ অন করা হয় তখনই ধীরে 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 ইনক্রিজিং হারে টেনসাইল লোড অ্যাপ্লাইড হতে থাকে এবং যেমন যেমন টেনসাইল লোড অ্যাপ্লাই হতে থাকে আপার এবং লোয়ার জয়ের মধ্যে ধীরে ধীরে ডিস্টেন্স বাড়তে থাকে, অর্থাৎ স্পেসিমেনটার মধ্যে লেন্থ চেঞ্জ হতে থাকে। এরপরে আমরা টেনসাইল লোড এবং তার করসপন্ডিং চেঞ্জ অফ লেন্থ কত হচ্ছে সেটা নোট করতে থাকি। যদি আধুনিক বা মডার্ন মেশিন হয় তাহলে কম্পিউটারের মধ্যে অটোমেটিক সেটা লোড হতেই থাকে। এরপরে আমরা টেনসাইল লোড এবং করসপন্ডিং চেঞ্জ অফ লেন্থ থেকে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস এবং ইঞ্জিনিয়ারিং স্ট্রেন পেয়ে যায়। যেমন টেনসাইল লোড এবং ইনিশিয়াল ক্রস সেকশন এরিয়া ডিভাইড করলে পাওয়া যায় ইঞ্জিনিয়ারিং স্ট্রেস, এবং চেঞ্জ অফ লেন্থ বাই অরিজিনাল লেন্থ বা ইনিশিয়াল লেন্থ করলে পাওয়া যায় ইঞ্জিনিয়ারিং স্ট্রেন। এবার একটা টেবিল বানানো হয়। এই টেবিলের মধ্যে প্রথমে আমরা যে লোড টেনসাইল লোডগুলো পেয়েছি সেগুলো পরপর নোট করা হয় এবং একটা পার্টিকুলার লোডের সাপেক্ষে যে চেঞ্জ অফ লেন্থ হয়েছে সেগুলো নোট করা থাকে। এরপরে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস পাওয়ার জন্য প্রথম যে টেনসাইল লোড এবং ইনিশিয়াল যে ক্রস সেকশন এরিয়া ছিল সেটা ডিভাইড করলেই করসপন্ডিং ইঞ্জিনিয়ারিং স্ট্রেসগুলো পাওয়া যায়। এবং ইঞ্জিনিয়ারিং স্ট্রেন পাওয়ার জন্য আমরা চেঞ্জ অফ লেন্থ বাই ইনিশিয়াল যে লেন্থ বা গেজ লেন্থ ছিল সেটা ডিভাইড করলে আমরা করসপন্ডিং ইঞ্জিনিয়ারিং স্ট্রেনগুলো পেতে থাকি। এখান থেকে আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রেস এবং করসপন্ডিং ইঞ্জিনিয়ারিং স্ট্রেন পেয়ে যায়। এরপরে যেটা করা হয়, আমরা যে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস এবং স্ট্রেন পেলাম, এই ইঞ্জিনিয়ারিং স্ট্রেস এবং স্ট্রেনকে একটা গ্রাফের মধ্যে প্লট করা হয়, যেখানে গ্রাফের এক্স অ্যাক্সিস বরাবর স্ট্রেনকে রাখা হয় এবং ওয়াই অ্যাক্সিস বরাবর স্ট্রেসকে রাখা হয়। অনেক সময় পরীক্ষাতে বা ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করে যে এক্স অ্যাক্সিস বরাবরই কেন স্ট্রেনকে রাখা হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর কেন নয়। অ্যাকচুয়ালি এখানে যেটা হয়, আমরা যে কোনো গ্রাফ যখন প্লট করি তখন ওয়াই অ্যাক্সিস বরাবর যেটাকে রাখি সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট যে প্যারামিটার হয় সেটা আমরা ওয়াই অ্যাক্সিসে রাখি। এখানে হচ্ছে স্ট্রেস হচ্ছে ডিপেন্ডেন্ট অন স্ট্রেন।
এবারে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন যে কার্ভ বা গ্রাফ আমরা ড্র করি, এক্স অ্যাক্সিস বরাবর আগে বললাম স্ট্রেন এবং ওয়াই অ্যাক্সিস বরাবর স্ট্রেসকে রেখে যে কার্ভ ড্র করি সেটা অনেকটা এরকম দেখতে হয়। এই গ্রাফের উপরে কিছু স্পেসিফিক পয়েন্ট আছে যেগুলো আমাদের জানা খুব জরুরি। যেমন 1 নম্বর হচ্ছে পয়েন্ট এ, লিমিট অফ প্রপোর্শনালিটি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পয়েন্ট বি, ইলাস্টিক লিমিট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সি ড্যাশড, এটাকে বলে আপার ইল্ড পয়েন্ট। এই জায়গাটা জুম করে যদি দেখি তাহলে জায়গাটা অনেকটা এইরকম। এটা হচ্ছে সি ড্যাশড, এটা সি পয়েন্ট। সি পয়েন্টটাকে বলে অ্যাকচুয়াল ইল পয়েন্ট বা লোয়ার ইল পয়েন্ট। এরপরে থাকে পয়েন্ট ডি, যেটাকে আমরা বলি স্ট্রেন হার্ডেনিং পয়েন্ট। এরপরে হয় পয়েন্ট ই, যেটাকে বলা হয় আলটিমেট পয়েন্ট। এবং সবশেষে যে পয়েন্ট থাকে সেটা হচ্ছে এফ, ব্রেকিং পয়েন্ট বা ফেলিওর পয়েন্ট। প্রত্যেকটা পয়েন্ট এর কি বৈশিষ্ট্য সেগুলো আমরা ডিটেলসে পরপর আলোচনা করব। সিভিল ইঞ্জিনিয়ারিং টোটাল যতগুলো ইম্পর্টেন্ট টপিক হয় তার মধ্যে একটি হচ্ছে এই মাইল্ড স্কেলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। এটা চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ ইন্টারভিউ এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করার সম্ভাবনা থাকে 99%। কাউকে না কাউকে এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করেই থাকে। মাল্টি স্কেল স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম সম্পর্কে আমাদের সঠিক নলেজ রাখা খুব জরুরি। এখানে আমরা 3টে মাল্টি স্কেলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, ডায়াগ্রাম এ, বি। এই 3টে ডায়াগ্রামের মধ্যে কোনটা মাল্টি স্কেলের সঠিক স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আমরা আইডেন্টিফাই করব। এখানে 3টে ডায়াগ্রামের মধ্যে প্রথম আমরা ডায়াগ্রাম এ কে দেখি। মাল্টি স্কেলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের ক্ষেত্রে ডায়াগ্রাম এ সঠিক কিনা দেখি। এখানে ডায়াগ্রাম এ এর ইনিশিয়াল যে লাইন শুরু হয়েছে সেটা প্রায়, এখানে যেটা দেখা যাচ্ছে এর অ্যাঙ্গেল হবে প্রায় 60 কি 70 ডিগ্রি, কিন্তু মাইল্ড স্কেলের ক্ষেত্রে ইনিশিয়াল অ্যাঙ্গেল হয় 89.99 ডিগ্রি। ফলে এই ডায়াগ্রামটা ভুল। অনেকে যখন ডায়াগ্রাম ড্র করে এই অ্যাঙ্গেলটা লক্ষ্য করে না, অনেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলেও ড্র করে দেয়। এরকম করা যাবে না। নেক্সট আমরা দেখি ডায়াগ্রাম বি। ডায়াগ্রাম বি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়াল যে অ্যাঙ্গেল শুরু হয়েছে সেটা প্রায় 89 বা 90 ডিগ্রির কাছাকাছি। এটা ঠিক আছে অ্যাঙ্গেলটা, কিন্তু ইনিশিয়াল যে লাইন শুরু হয়েছে, মাইল্ড স্কেলের ক্ষেত্রে ইনিশিয়াল লাইন স্ট্রেট লাইন হয়, কিন্তু এখানে ইনিশিয়াল লাইন কার্ভেচার আছে, সেজন্য এটা ভুল। এরপরে দেখবো আমরা ডায়াগ্রাম সি। ডায়াগ্রাম সি এর ক্ষেত্রে ইনিশিয়াল যে লাইন শুরু হয়েছে সেটার অ্যাঙ্গেল প্রায় 89 ডিগ্রি, এটা ঠিক আছে। ইনিশিয়াল লাইন হচ্ছে স্ট্রেট লাইন, সেটাও ঠিক। তাহলে এখানে যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে এখানে যে লোয়ার ইল্ড পয়েন্ট থাকে, যেটাকে আমরা বলি পয়েন্ট সি, লোয়ার ইল্ড পয়েন্টের ভ্যালু হয় মাইল্ড স্কেলের ক্ষেত্রে 250 মেগাপাস্কাল। এবং এখানে যে আলটিমেট পয়েন্ট আছে, আলটিমেট পয়েন্ট ই, আলটিমেট পয়েন্টের ভ্যালু মাইল্ড স্কেলের ক্ষেত্রে প্রায় 410-এর কাছাকাছি হয়। কিন্তু এখানে গ্রাফ থেকে মনে হয় যেন লোয়ার ইল্ড পয়েন্ট আর আলটিমেট পয়েন্টের ভ্যালু প্রায় কাছাকাছি দেখাচ্ছে। এটাই গ্রাফের ভুল। এখানে গ্রাফটা ড্র করার সময় লোয়ার ইল্ড পয়েন্টের পরে যখন আলটিমেট পয়েন্ট হয়, গ্রাফটা আর একটু উপর দিয়ে ড্র করা দরকার, ডায়াগ্রামটা সঠিক হতো। তাহলে ডায়াগ্রাম যখন আমাদেরকে ইন্টারভিউ বা কোথাও ডায়াগ্রাম ড্র করতে দেবে, তখন ডায়াগ্রাম ড্র করার সময় এইসব পয়েন্টগুলোকে মাথায় রেখে ডায়াগ্রাম ড্র করতে হবে, তবেই সঠিক ডায়াগ্রাম আমরা ড্র করতে পারবো। তাহলে এটা হচ্ছে একটা সঠিক স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম।
ইনিশিয়াল অ্যাঙ্গেল বললাম 89 ডিগ্রি। ডি পয়েন্টে স্ট্রেন হয় 1.5%। আপ টু সি পয়েন্ট পর্যন্ত স্ট্রেন হয় 0.13%। ই পয়েন্টে স্ট্রেন হয় 20% এবং এ পয়েন্টে স্ট্রেন হয় 25%। লোয়ার ইল পয়েন্টে স্ট্রেস হয় 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার এবং আলটিমেট পয়েন্টে স্ট্রেস হয় 410 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এগুলো ডায়াগ্রাম ড্র করার জন্য মনে যেমন রাখতে হবে সেরকম অনেক সময় এগুলো এই পয়েন্টগুলো ডাইরেক্টলি জিজ্ঞাসাও করে যে মাইলস্টোনের ক্ষেত্রে আপার ডিল পয়েন্টের ভ্যালু কত হয়, বা মাইলস্টোনের আলটিমেট পয়েন্টে স্ট্রেন কত হয়, বা ফেলিওর পয়েন্টের সময় স্ট্রেন কত হয়, এগুলো পরীক্ষাতে জিজ্ঞাসা করে, ফলে এগুলো মনে রাখতে হবে। এবারে আমরা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের যে এ বি সি সি ড্যাশ ডি ই এফ যে পয়েন্টগুলো দেখলাম, প্রত্যেকটা পয়েন্টের কি বৈশিষ্ট্য সেইগুলো সম্পর্কে একটু জানব। প্রথম হচ্ছে পয়েন্ট এ। ও থেকে এ পর্যন্ত এটাকে বলা হয় ও এ। এই ও এ হচ্ছে ইনিশিয়ালি এ পয়েন্টটাকে বলা হয় প্রপোর্শনাল লিমিট, অর্থাৎ এ পয়েন্ট পর্যন্ত কার্ভ হয় ডাইরেক্টলি প্রপোর্শনাল, স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, যেটাকে বলা হয় হুকস ল। অর্থাৎ পয়েন্ট এ পর্যন্ত স্ট্রেস স্ট্রেন মাইলস্টোনের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের ক্ষেত্রে হুকস ল হচ্ছে ভ্যালিড, এবং এই পয়েন্ট পর্যন্ত গ্রাফটা হয় বাই স্ট্রেট লাইন, কারণ ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে স্ট্রেট লাইনেরই ইকুয়েশন। নেক্সট হচ্ছে পয়েন্ট বি, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত যে গ্রাফ সেইটার সম্পর্কে আমরা জানব। এ থেকে বি পর্যন্ত গ্রাফ বা কার্ভ স্ট্রেট লাইন হতেও পারে, আবার স্ট্রেট লাইন নাও হতে পারে, কিন্তু বি পয়েন্ট পর্যন্ত, বি পয়েন্টকে আমরা বলা হয় ইলাস্টিক পয়েন্ট, অর্থাৎ বি পয়েন্ট পর্যন্ত যদি স্ট্রেস আমরা মাইলস্টোনের উপরে অ্যাপ্লিকেশন করি এবং সেই স্ট্রেস খাবার রিলিজ করে দিই, তাহলে ওর স্ট্রেন আবার জিরো হয়ে যাবে, অর্থাৎ ও ইনিশিয়াল শেপ বা ইনিশিয়াল লেন্থ ফিরে পাবে। কিন্তু বি পয়েন্টের থেকে বেশি স্ট্রেস যদি আমরা অ্যাপ্লিকেশন করে দিই, তাহলে স্পেসিমেন বা স্যাম্পলটার মধ্যে কিছু পার্মানেন্ট স্ট্রেন সবসময় থেকে যায়। তারপরে হচ্ছে সি ড্যাশ এবং সি। সি ড্যাশ হচ্ছে আপার ইল্ড পয়েন্ট এবং সি হচ্ছে লোয়ার ইল্ড পয়েন্ট। আপার ইল্ড পয়েন্ট বা লোয়ার ইল্ড পয়েন্ট, এই ইল্ড পয়েন্ট সম্পর্কে আমাদের খুব ভালো নলেজ অর্জন করতে হবে, কারণ ডিজাইন কনসেপ্ট সবকিছুই ইল্ড পয়েন্টের উপরেই দাঁড়িয়ে আছে। সুতরাং ইল্ড পয়েন্ট সম্পর্কে আমরা সঠিকভাবে জানব। ইল্ড পয়েন্ট, ইল্ড পয়েন্ট মাইলস্টোনের ক্ষেত্রে দুটো ইল্ড পয়েন্ট পাওয়া যায়, একটা হচ্ছে আপার ইল্ড পয়েন্ট এবং অপরটি হচ্ছে লোয়ার ইল্ড পয়েন্ট। আপার ইল্ড পয়েন্টের যে ভ্যালু সেটা ডিপেন্ড করে আমরা যে স্পেসিমেন ব্যবহার করি সেই স্পেসিমেনের ক্রস সেকশনটা কীরকম, সার্কুলার না স্কোয়ার, তার উপরে, এবং যে মেশিন বা ইকুইপমেন্ট আমরা ব্যবহার করি তার উপরে আপার ইল্ড পয়েন্টের ভ্যালু ডিপেন্ড করে। জেনারেলি আপার ইল্ড পয়েন্টের ভ্যালু 251 মেগাপাস্কালের কাছাকাছি হয়। নেক্সট হচ্ছে আপার ইল্ড পয়েন্ট সবসময় পাওয়া যাবে এরকম কোনো মানে নাই। জেনারেলি দেখা যায় যে যখন আমরা যে লোড অ্যাপ্লিকেশন করি সেটা যদি র্যাপিডলি অ্যাপ্লাইড লোড হয় তবে আপার ইল্ড পয়েন্ট পাওয়া যায়, যদি গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড হয় তাহলে আপার পাওয়া যায় না, লোয়ার ইল্ড পয়েন্টটাই পাওয়া যায়। এবং অনেক মাইলস্টোনের ক্ষেত্রে দেখা যায় যে আপার ইল্ড পয়েন্ট পাওয়াই যায় না।
শুধুমাত্র লোয়ার ইল্ড পয়েন্টটাই পাওয়া যায়। সুতরাং ইল্ড পয়েন্ট বলতে আমরা লোয়ার ইল্ড পয়েন্টকেই বুঝবো, যেটা মাইল্ড স্টিলের ক্ষেত্রে হচ্ছে 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আমরা জানলাম যে ইল্ড পয়েন্ট বলতে একটাই পয়েন্ট, যেটা হচ্ছে লোয়ার ইল্ড পয়েন্ট। নেক্সট, মাইল্ড স্টিলের ক্ষেত্রে আরো একটা জিনিস আমরা জেনে রাখবো, সেটা হচ্ছে মাইল্ড স্টিলের ক্ষেত্রে পয়েন্ট এ এবং পয়েন্ট বি অর্থাৎ প্রপোর্শনাল লিমিট এবং ইলাস্টিক লিমিট, এই পয়েন্ট দুটো খুবই কাছাকাছি পয়েন্ট। সুতরাং আমরা এই পয়েন্ট দুটোকে একটাই পয়েন্ট হিসাবে ভাবতে পারি। আবার পয়েন্ট বি এবং পয়েন্ট সি অর্থাৎ ইলাস্টিক পয়েন্ট এবং ইল্ড পয়েন্ট বা লোয়ার ইল্ড পয়েন্টও এদের ভ্যালু প্রায় ইকুয়াল। সুতরাং আমরা বলতে পারি যে পয়েন্ট এ, পয়েন্ট বি আর পয়েন্ট সি একই ভ্যালু, প্রায় ইকুয়াল ভ্যালু। সুতরাং এই তিনটাকে আমরা একটা পয়েন্ট হিসাবে স্পেসিফাইড করতে পারি, যেটা হচ্ছে পয়েন্ট সি বা ইল্ড পয়েন্ট। সুতরাং আমরা আইডিয়ালাইজড করার জন্য আমরা কি করব, পয়েন্ট এ, পয়েন্ট বি এবং পয়েন্ট সি যেহেতু খুবই কাছাকাছি ভ্যালু, অর্থাৎ প্রপোর্শনাল লিমিট, ইলাস্টিক লিমিট এবং ইল্ড পয়েন্ট, এই তিনটে পয়েন্টকে আমরা একটা পয়েন্ট হিসাবে ধরে নেব, সেটা হচ্ছে পয়েন্ট সি বা ইল্ড পয়েন্ট। এবং এই ইল্ড পয়েন্ট পর্যন্ত আমরা ধরে নেব যে ম্যাটেরিয়ালের এই মাইল্ড স্টিলের স্ট্রেস হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, বা এই পয়েন্ট পর্যন্ত, ইল্ড পয়েন্ট পর্যন্ত হুকস ল ভ্যালিড, এবং ইল্ড পয়েন্ট পর্যন্ত গ্রাফ হচ্ছে স্ট্রেট লাইন। অর্থাৎ যখন এই কার্ভটাকে আমরা আইডিয়ালাইজড করব, তখন যে গ্রাফটা পাওয়া যাবে সেটা এইরকম। এটা হচ্ছে ইল্ড পয়েন্ট, এর মধ্যেই এ বি সি মার্জ হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে পয়েন্ট ডি, এটা পয়েন্ট ই, আর এটা হচ্ছে পয়েন্ট এফ। তাহলে গ্রাফটা আমরা আইডিয়ালাইজড করে নিলাম। 7খানা পয়েন্টের পরিবর্তে এখন আমাদের হাতে থাকলো 4টে পয়েন্ট। এ বি আর সি কে আমরা একটা পয়েন্ট হিসাবেই ভেবে নিচ্ছি, সেটা হচ্ছে পয়েন্ট সি। এখন যদি ইন্টারভিউ জিজ্ঞাসা করে যে ইল্ড পয়েন্ট বলতে তুমি কি বুঝো মাইল্ড স্টিলের ক্ষেত্রে, তাহলে মাইল্ড স্টিলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইল্ড পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে কোন রকম স্ট্রেসের ইনক্রিজ ছাড়াই স্ট্রেনের ইনক্রিজ হয়ে যাচ্ছে। স্ট্রেস না ইনক্রিজ করতেই স্ট্রেন ইনক্রিজ করছে আপার থেকে লোয়ার ইল্ড পয়েন্ট পর্যন্ত। সুতরাং যখন আমরা ইল্ড পয়েন্টের ডেফিনিশন দেবো, যখন ইন্টারভিউ জিজ্ঞাসা করবে যে ইল্ড পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে স্ট্রেসের ইনক্রিজ ছাড়াই স্ট্রেন হয়ে যায় মাইল্ড স্টিলের ক্ষেত্রে। এবং এই স্ট্রেন কিছু দূর পর্যন্ত চলতে থাকে, ডি, যেমন এখানে দেখা যাচ্ছে সি থেকে ডি পর্যন্ত স্ট্রেন চলতেই আছে একটা পার্টিকুলার স্ট্রেস ভ্যালুর জন্য, যেটাকে আমরা বলা হয় প্লাস্টিক স্ট্রেন। সি থেকে ডি পর্যন্ত এটাকে বলা হয় প্লাস্টিক স্ট্রেন। এটা কেন হয়ে থাকে মাইল্ড স্টিলের ক্ষেত্রে? কোন রকম স্ট্রেসের ইনক্রিজ ছাড়াই হঠাৎ করে একটু স্ট্রেন হয়ে গেল এবং সেই স্ট্রেনটা একটা রেঞ্জ পর্যন্ত চলতে থাকলো, ডি পর্যন্ত। এটা হওয়ার পিছনে যে কারণ পাওয়া যায় সেটা হচ্ছে, এটা ডিসলোকেশন থিওরি বলা হয়। অ্যাকচুয়ালি এটা লো কার্বন স্টিলের ক্ষেত্রেই হয়, হাই কার্বন স্টিলের ক্ষেত্রে এরকম কোনো আপার ইল্ড পয়েন্ট, লোয়ার ইল্ড পয়েন্ট বা এরকম প্লাস্টিক জোন
লো কার্বন স্টিলের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, কার্বনের যে মলিকুলগুলো সেটা আয়রনের মলিকুলগুলোর যে ইন্টারেস্টিং গ্যাপ সেইখানের মধ্যে থাকে, এবং যখনই স্ট্রেস পড়ে, স্ট্রেস অ্যাপ্লিকেশন করার সময় লো কার্বন স্টিলের ক্ষেত্রে যেটা হয়, লো কার্বন স্টিল মানে হচ্ছে আয়রনের মধ্যে কার্বন 2% কম আছে, এবং আমরা আগে জেনেছি যে আয়রনের ক্ষেত্রে কার্বনের ম্যাক্সিমাম সলিবিলিটি হচ্ছে 6.67%, অর্থাৎ আয়রনের মধ্যে কিছু কিছু গ্যাপ তখন ভয়েড আছে এবং কিছু কিছু গ্যাপ কার্বন দ্বারা ফিল হয়েছে। এবং যখনই একটা পার্টিকুলার স্ট্রেস আমরা অ্যাপ্লিকেশন করি, সেই স্ট্রেসের পরে কিছু কিছু কার্বন যেগুলো হয়তো সঠিক পজিশনে ছিল না, সেইগুলো স্ট্রেস অ্যাপ্লিকেশনের পরে নিজের পজিশন চেঞ্জ করে সঠিক পজিশন নিয়ে নেয়, অর্থাৎ ডিসলোকেশন হয়, একটা পজিশন থেকে আর একটা পজিশনে শিফট করে। এর জন্যই এরকম ফেনোমেনা দেখা যায়। এটা ডিসলোকেশন থিওরি একটা বড় টপিক, আর ওখানে টাইম পেলে এটা নিয়ে আলোচনা করা যাবে। তো এখানে আমরা মাইলস্টোনের যে আইডিয়ালিস্টিক গ্রাফ পেলাম সেটা এরকম। এর ইনিশিয়াল অ্যাঙ্গেল আমরা আগেই বলেছি, এটা হচ্ছে 89.99 ডিগ্রি। আমরা দেখবো এটা 89.9 ডিগ্রি হয় কিনা। আমরা জানি যে মাইলস্টোনের ক্ষেত্রে ইল্ড পয়েন্টে স্ট্রেন হয় 0.00125, এবং ইল্ড পয়েন্ট পর্যন্ত কার্ভের যে স্লোপ, সেই স্লোপকে বলা হয় ইয়ং মডিউলাস, যার ভ্যালু হয় স্লোপটা tan theta Fy/EY, যেটাকে বলা ইয়ং মডিউলাস হচ্ছে Fy। আমরা জানি সি পয়েন্টে Fy হয় 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এবং EY আমরা জানলাম 0.00125। তো সব মিলিয়ে হলো 2 × 10⁵, অর্থাৎ ইয়ং মডুলাসের ভ্যালু 2 × 10⁵। তাহলে এখান থেকে যদি থিটা আমরা বের করি, তাহলে হবে থিটা tan ইনভার্স 2 × 10⁵, যার ভ্যালু হয় 89.99 ডিগ্রি। সুতরাং আমরা দেখতে পারলাম যে ইনিশিয়াল যে স্লোপ, সেই স্লোপের ভ্যালু 89.99 ডিগ্রি। কিছু মেটেরিয়াল আছে যাদের কোনো সিগনিফিকেন্ট ইল্ড পয়েন্ট থাকে না, যেমন অ্যালুমিনিয়ামের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম যদি আমরা দেখি, তাহলে অ্যালুমিনিয়ামের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অনেকটা এরকম হয়। এই ডায়াগ্রাম থেকে এর ইল্ড পয়েন্ট কোথায় সেটা আমরা জানতে পারি না। যেমন মাইল স্টিলের ক্ষেত্রে আমরা জানতে পারি কিভাবে, মাইল স্টিলের ক্ষেত্রে আগে বললাম ইল্ড পয়েন্টে একটা সার্টেন অ্যামাউন্ট স্ট্রেন হয়ে যায়, যেটা হচ্ছে কোন রকম স্ট্রেসের ইনক্রিজ ছাড়াই, ফলে ওই পয়েন্টটা আমরা আইডেন্টিফাইড করতে পারি। কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এরকম ইল্ড পয়েন্ট আইডেন্টিফাইড করতে পারি না, বা হাই কার্বন স্টিলের ক্ষেত্রেও ইল্ড পয়েন্ট আইডেন্টিফাইড করা যায় না। তো সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ইনিশিয়াল 0 থেকে আমরা 0.2% স্ট্রেন নিয়ে ইনিশিয়াল যে লাইন আছে সেই লাইনের প্যারালালি একটা স্ট্রেট লাইন ড্র করি, এবং ওই লাইনটা কার্ভের উপরে যে পয়েন্টে গিয়ে টাচ করে সেই পয়েন্টের স্ট্রেসটাকেই বা সেই পয়েন্টটাকেই আমরা বলি ইল্ড পয়েন্ট। ওই পয়েন্টের স্ট্রেসকে আমরা প্রুফ স্ট্রেস বা ইল্ড স্ট্রেস হিসাবে ধরি। আমরা মাইল স্টিলের ইল্ড পয়েন্ট সম্পর্কে জানলাম। এবারে ইল্ড পয়েন্টের পরে সি থেকে ডি পর্যন্ত প্লাস্টিক ইল্ডিং এই জোন সম্পর্কে জানব। সি পয়েন্ট পর্যন্ত যে স্ট্রেন হয় সেটাকে বলা হয় ইলাস্টিক স্ট্রেন, এবং সি পয়েন্ট পরে যে স্ট্রেন হয় সেটাকে প্লাস্টিক স্ট্রেন বলা হয়।
কারণ সি পর্যন্ত স্ট্রেস অ্যাপ্লিকেশন করার পরে যদি সেই স্ট্রেসকে রিলিজ করা হয় তাহলে ম্যাটেরিয়াল আবার আগের অরিজিনাল শেপ ফিরে পাবে। কিন্তু সি পয়েন্টের বেশি স্ট্রেস অ্যাপ্লিকেশন করে দিলে, ই পয়েন্টের বেশি স্ট্রেস যদি আমরা অ্যাপ্লিকেশন করি এবং যদি সেই স্ট্রেসকে রিলিজও করি তবুও ম্যাটেরিয়াল আর আগের অরিজিনাল শেপ ফিরে পাবে না, কিছুটা পার্মানেন্ট স্ট্রেন ওর মধ্যে থেকে যাবে। সেই জন্য সি এর পরে স্ট্রেন খেয়ে ডি পর্যন্ত এটাকে প্লাস্টিক স্ট্রেন বলা হয়। সি পয়েন্টের স্ট্রেন হয় 0.00125, আমরা আগেই জেনেছি, এবং ডি পয়েন্টের স্ট্রেন হয় 0.015 বা 1.5%, এটা আমরা আগেই জেনেছি। অর্থাৎ সি থেকে ডি পর্যন্ত প্লাস্টিক জোন, প্লাস্টিক জোনে যে প্লাস্টিক স্ট্রেন হয় সেটা হচ্ছে প্লাস্টিক স্ট্রেনের থেকে 12 গুণ বেশি, ধরা হয় যে 10 থেকে 15 টাইম বেশি হয় প্লাস্টিক স্ট্রেনের থেকে। নেক্সট হচ্ছে স্ট্রেন হার্ডেনিং জোন, ডি থেকে ই এ পর্যন্ত রেঞ্জকে বলা হয় স্ট্রেন হার্ডেনিং জোন। ডি থেকে ই আমরা দেখলাম সি থেকে ডি পর্যন্ত যখন কোন রকম স্ট্রেসের ইনক্রিজ ছাড়া স্ট্রেন হয়ে যায়, কিন্তু ডি পয়েন্টের পরে আবার স্ট্রেস ইনক্রিজ করলে তবে স্ট্রেন হয়। ডি থেকে ই পর্যন্ত বা স্ট্রেন হার্ডেনিং জোনে কার্ভের যে স্লোপ থাকে এটা কোনো কনস্ট্যান্ট স্লোপ না, যেহেতু এটা কার্ভেচার শেপ সেহেতু ভেরিয়েবল স্লোপ হয়, কিন্তু স্লোপের ভ্যালু হয় জেনারেলি ইনিশিয়ালি যে স্লোপ তার 5 থেকে 15% পর্যন্ত। ডি থেকে এই পর্যন্ত এই পোর্শনটা ডিজাইনের জন্য ব্যবহার করা হয় না। নেক্সট আমরা জানবো আলটিমেট পয়েন্ট। আলটিমেট পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের ম্যাক্সিমাম স্ট্রেস পয়েন্ট, যার ভ্যালু আমরা আগে বলেছি প্রায় 410-এর কাছাকাছি হয়, এবং আমরা আগেই জেনেছি যে এই পয়েন্টে স্ট্রেন হয় প্রায় 20%। নেক্সট হচ্ছে নেকিং ফরমেশন জোন, ই থেকে এফ, এই জোনটাকে বলা হয় নেকিং ফরমেশন জোন। কারণ হচ্ছে ই পয়েন্টে প্রায় 20% স্ট্রেন হয়ে যায়, এবং 20% স্ট্রেন হওয়ার জন্য এরপরে যেটা হয় স্পেসিমেনের মধ্যে স্পেসিমেনের প্রায় মিডিল বরাবর বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় ক্রস সেকশন অনেকটা কমে যায়, যেটাকে বলা হয় নেকিং ফরমেশন। এবং এ পয়েন্টে স্পেসিমেনটা ব্রেক করে যায়, এবং ব্রেক করার টাইম এখন মাইলড স্টিলের টেনসাইল টেস্ট এবং স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম সম্পর্কে ব্রিফ ওভারভিউ দিয়ে নিচ্ছি। আমরা জানলাম যে মাইলড স্টিলের টেনসাইল টেস্ট করার জন্য যে মেশিন ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউনিভার্সাল টেস্টিং মেশিন, এবং যে স্পেসিমেন ব্যবহার করা হয় তার গেজ লেন্থ হচ্ছে 5.65√A। এর মাইলড স্টিলের টেনসাইল টেস্ট করার জন্য প্রথমে আমরা যেটা করেছিলাম স্পেসিমেনের গেজ লেন্থ এবং ইনিশিয়াল ক্রস সেকশন এরিয়া মেজারমেন্ট করেছিলাম। তারপরে স্পেসিমেনটাকে মেশিনের আপার এবং লোয়ার জয়ের মধ্যে ফিক্স করেছিলাম। তারপরে মেশিনের সুইচ অন করা হয়েছিল, এবং সুইচ অন করার সঙ্গে সঙ্গে ও গ্র্যাজুয়ালি টেনসাইল লোড ইনক্রিজ করা হয়েছিল, এবং টেনসাইল লোড এবং তার করসপন্ডিং যে চেঞ্জ অফ লেন্থ হয় সেটাকে নোট করা হয়েছিল, একটা টেবিল বানানো হয়েছিল টেনসাইল ভার্সেস চেঞ্জ অফ লেন্থ, এবং সেখান থেকে আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রেস এবং ইঞ্জিনিয়ারিং স্ট্রেনের টেবিল পেয়েছিলাম, এবং ইঞ্জিনিয়ারিং স্ট্রেস এবং স্ট্রেনকে আমরা নিয়ে সেগুলোকে নিয়ে একটা গ্রাফ প্লট করেছিলাম, যেখানে এক্স অ্যাক্সিস বরাবর আমরা স্ট্রেন এবং ওয়াই অ্যাক্সিস বরাবর স্ট্রেসকে রেখেছিলাম।
এবং আমরা যে গ্রাফ পেয়েছিলাম সেটা অনেকটা এরকম, এবং এই গ্রাফের উপরে কিছু স্পেসিফাইড পয়েন্ট ছিল যেগুলো খুব ইম্পর্টেন্ট। সেগুলো হচ্ছে limit of proportionality by point A, elastic limit point B, upper yield point C dash, lower yield point C, strain hardening point D, ultimate point E, breaking point F। এই পয়েন্টগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জেনেছিলাম। পয়েন্ট এ হচ্ছে লিমিট অফ প্রপোর্শনালিটি, অর্থাৎ এই পয়েন্ট পর্যন্ত হুকস বা ভ্যালিড অর্থাৎ স্ট্রেচ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হয়, এবং বি পয়েন্ট পর্যন্ত ম্যাটেরিয়ালটা ইলাস্টিক থাকে, অর্থাৎ বি পয়েন্ট পর্যন্ত লোড অ্যাপ্লিকেশন করার পরে যদি রিলিজ করা হয় তাহলে ম্যাটেরিয়াল আবার আগের শেপে ফিরে যায়, সেজন্য এটাকে বলা হয়েছিল ইলাস্টিক লিমিট। সি ডাস্ট আপার ইল পয়েন্ট, আমরা জেনেছিলাম যে আপার ইল পয়েন্ট ভ্যালু কত হবে সেটা ডিপেন্ড করে যে ক্রস সেকশন শেপটা কিরকম এবং কি ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করা হচ্ছে তার উপরে। এবং যদি লোড আমরা র্যাপিডলি অ্যাপ্লিকেশন করি তাহলে পয়েন্ট পাওয়া যায়, স্লোলি অ্যাপ্লিকেশন করলে আপার ইল্ড পয়েন্ট পাওয়া যায় না, লোয়ার ইল্ড পয়েন্ট পাওয়া যায়। এবং আমরা আরো জেনেছিলাম যে আপার ইল্ড পয়েন্ট এবং লোয়ার ইল্ড পয়েন্টের মধ্যে যেহেতু আপার ইল্ড পয়েন্ট সবসময় পাওয়া যায় না, সেই জন্য অ্যাকচুয়াল ইল্ড পয়েন্ট বলতে আমরা লোয়ার ইল্ড পয়েন্টকেই বুঝি, এবং যার ভ্যালু হয় মাইল্ড স্টিলের ক্ষেত্রে 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এবং ইল্ড পয়েন্ট সম্পর্কে আমরা আরো অনেক জেনেছিলাম যে ইল্ড পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে কোনো রকম স্ট্রেসের ইনক্রিজ ছাড়াই স্ট্রেন হয়ে যায়, এবং এটা হওয়ার কারণ হিসাবে আমরা জেনেছিলাম যে আয়রনের মধ্যে আয়রনের মধ্যে যে গ্যাপ থাকে সেই গ্যাপের মধ্যে কার্বন গুলো থাকে, এবং লো কার্বন স্টিলের ক্ষেত্রে কিছু কিছু গ্যাপের মধ্যে কার্বন থাকে এবং কিছু কিছু গ্যাপে কার্বন থাকে না, এবং যখন লোড অ্যাপ্লিকেশন করা হয় তখনই কিছু কার্বন মলিকুল তার নিজের জায়গা থেকে নতুন জায়গায় সুটেবল জায়গায় শিফট করে যায়, এবং এর জন্য ইল্ড পয়েন্ট পাওয়া যায়। এবং এটা শুধুমাত্র লো কার্বন স্টিলের ক্ষেত্রে পাওয়া যায়, হাই কার্বন স্টিল বা অন্য কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এরকম পার্টিকুলার ভাবে ইল্ড পয়েন্ট পাওয়া যায় না। এবং যে সমস্ত ম্যাটেরিয়ালের ইল্ড পয়েন্ট এরকম পাওয়া যায় না তাদের ইল্ড পয়েন্ট বের করার জন্য আমরা করেছিলাম কি ইনিশিয়াল যে শুরু লাইন সেখান থেকে 0.2% স্ট্রেন ইনিশিয়াল লাইনের সাথে প্যারালাল একটা লাইন টেনেছিলাম, এবং ওই লাইনটা যে পয়েন্টে গিয়ে কাট করেছিল সেই পয়েন্টের স্ট্রেসটাকে আমরা ইল্ড স্ট্রেস এবং ওই পয়েন্টটাকে ইল্ড পয়েন্ট হিসাবে ধরে নিয়েছিলাম। আমরা আরো জেনেছিলাম যে পয়েন্ট এ অর্থাৎ প্রপোর্শনাল লিমিট এবং ইলাস্টিক লিমিট, এবং পয়েন্ট সি অর্থাৎ ইল্ড পয়েন্ট, তিনটে পয়েন্টের ভ্যালু প্রায় কাছাকাছি, সেই জন্য আমরা তিনটে পয়েন্টকে একটা পয়েন্ট হিসাবে আইডিয়ালাইজড করেছিলাম অ্যাজ এ পয়েন্ট সি হিসাবে। সুতরাং পয়েন্ট সি বা ইল্ড পয়েন্টকে আমরা বলেছিলাম ওটাই হচ্ছে প্রপোর্শনাল লিমিট বা ওটাই ইলাস্টিক লিমিট বা ওটাই হচ্ছে ইল্ড পয়েন্ট। নেক্সট আমরা জেনেছিলাম স্ট্রেন হার্ডেনিং পয়েন্ট ডি। সি থেকে ডি পর্যন্ত জোনকে আমরা বলেছিলাম প্লাস্টিক বিল্ডিং, যেখানে কোনো রকম স্ট্রেসের ইনক্রিজ ছাড়াই স্ট্রেন হয়ে যায়, এবং ডি পয়েন্টে গিয়ে আবার স্ট্রেস ইনক্রিজ করলে তবেই স্ট্রেন হয়। এবং ডি থেকে ই পর্যন্ত জোনকে আমরা বলেছিলাম যে স্ট্রেন হার্ডেনিং জোন, এবং এই ডি থেকে ই পর্যন্ত জোনের যে স্লোপ সেটা অনেক কম হয়, যেটা ইনিশিয়াল ইয়ং মডুলাসের 5 থেকে 15% মধ্যে হয়। ই ছিল আলটিমেট পয়েন্ট, যেটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস পয়েন্ট মাইল্ড স্টিলের ক্ষেত্রে ভ্যালু হয় 410 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এবং ই থেকে এই পর্যন্ত জোনকে আমরা বলছি মেকিং ফরমেশন জোন, যেখানে স্পেসিমেনের মধ্যে লোকালাইজ মেকিং করে, এবং এফ হচ্ছে ব্রেকিং পয়েন্ট। ফার্স্ট চ্যাপ্টারে আমরা স্টিল এবং স্টিল সেকশন সম্পর্কে জেনেছি। এই চ্যাপ্টারে আমরা স্টিলের বা মাইল্ড স্টিলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম সম্পর্কে বা প্রপার্টি সম্পর্কে হালকা জানলাম। এবার আমরা আস্তে আস্তে স্টিল ডিজাইনের দিকে যাব। স্টিল ডিজাইন করার জন্য
জেনারেলি তিনখানা মেথড ব্যবহার করা হয়। যেমন এক নম্বর হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস মেথড, সংক্ষেপে বলা হয় WSM। দুই নম্বর হচ্ছে আলটিমেট লোড মেথড বা ULM, এটাকে প্লাস্টিক মেথডও বলা হয়। তিন নম্বর হচ্ছে লিমিট স্টেট মেথড, সংক্ষেপে LSM। স্টিল ডিজাইনের প্রথম চ্যাপ্টারে আমরা স্টিল এবং স্টিল সেকশন সম্পর্কে জেনেছিলাম। এই চ্যাপ্টারে আমরা স্টিলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম সম্পর্কে বা স্টিলের প্রপার্টি সম্পর্কে একটু জানলাম। এবারে আমরা স্টিল ডিজাইন মেথডের দিকে যাব। স্টিল ডিজাইন আমরা জানলাম যে তিনটে মেথডে করা হয়: ওয়ার্কিং স্ট্রেস মেথড, আলটিমেট লোড মেথড এবং লিমিট স্টেট মেথড। অনেক সময় ইন্টারভিউ জিজ্ঞাসা করে স্টিল ডিজাইন কতগুলো মেথডগুলোর মধ্যে বেসিক ডিফারেন্স কি। তো এই মেথডগুলোর মধ্যে যে বেসিক ডিফারেন্স পাওয়া যায় সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস মেথড। ওয়ার্কিং স্ট্রেস মেথড হচ্ছে ইলাস্টিক থিওরির উপরে বেস করে, অর্থাৎ মেটেরিয়াল ওর যে স্ট্রেংথ অ্যাটেন্ড করে সেটা ইল্ড পয়েন্ট পর্যন্তই করবে, তার বেশি স্ট্রেংথ অ্যাটেন্ড করবে না। আর আমরা জানি ইল্ড পয়েন্ট পর্যন্ত মেটেরিয়ালের যে স্ট্রেন হয় সেটা হচ্ছে 0.13%, যেটা খুবই কম। ফলে স্টিলের যে ডিফ্লেকশন হবে সেটা খুবই কম হবে। নেক্সট হচ্ছে যে আলটিমেট লোড মেথড এর প্লাস্টিক থিওরি বেস। এখানে অ্যাজাম্পশন করা হয় যে মেটেরিয়ালটার ফুল স্ট্রেংথ বা আলটিমেট স্ট্রেংথ রিচ করে, এবং আমরা মাইল্ড স্টিলের স্ট্রেন ডায়াগ্রাম থেকে জানলাম মেটেরিয়ালকে যদি আলটিমেট স্ট্রেংথ রিচ করতে হয় তাহলে ওর মধ্যে অনেকটাই স্ট্রেন হয়ে যাবে, অর্থাৎ স্টিলের যে স্ট্রাকচার তার মধ্যে এক্সেসিভ ডিফ্লেকশন হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে লিমিট স্টেট মেথডে মেটেরিয়াল ওর ফুল স্ট্রেংথ অ্যাটেন্ড মেটেরিয়ালের সার্ভিসিবিলিটিও এখানে মেনটেন করা হয়, সার্ভিসিবিলিটি চেক করা হয়, যাতে যে স্ট্রাকচারটা বানানো হয়েছে এই মেটেরিয়াল দ্বারা স্ট্রাকচারটার এক্সেসিভ ডিফ্লেকশন না হয়ে যায়। নেক্সট হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস মেথডের যে সেফটি বা ফ্যাক্টর অফ সেফটি নেওয়া হয় সেটা একমাত্র মেটেরিয়ালের উপরেই নেওয়া হয়। সুতরাং ডিজাইন স্ট্রেংথ বা পারমিসিবল স্ট্রেংথ যখন আমরা করি তখন ও মেটেরিয়ালের যে ওয়ার্কিং স্ট্রেস সেটার সঙ্গে আমরা ফ্যাক্টর অফ সেফটি ডিভাইড করে দিই। এবং ডিজাইন লোড করার সময় ডিজাইন লোড এবং ওয়ার্কিং লোড একই ধরে, এবং সমস্ত যে লোডগুলো পাওয়া যায় তাদের সামেশন হিসাবে এটা নেওয়া হয়। আলটিমেট লোড মেথডে সেফটি শুধুমাত্র লোডের উপরেই নেওয়া হয়। এখানে করা হয় যেটা ডিজাইন লোড যেটা করা হয় ওয়ার্কিং লোডের সঙ্গে একটা লোড ফ্যাক্টর লাগিয়ে, তাহলে ওয়ার্কিং স্ট্রেস মেথডে মেটেরিয়ালের যে অ্যাকচুয়াল স্ট্রেংথ তার থেকে কম স্ট্রেংথ হিসেবে এখানে দেখানো হয়েছে, এবং আলটিমেট লোড মেথডে যে অ্যাকচুয়াল লোড যেটা আসছে ওয়ার্কিং লোড তার থেকে ডিজাইন লোডটা অনেক বেশি হিসাবে আমরা দেখাচ্ছি, এবং ডিজাইন স্ট্রেংথ আলটিমেট স্ট্রেংথ হিসাবেই এখানে ধরা হচ্ছে। লিমিট স্টেট মেথডে সেফটি মেটেরিয়ালের উপরে এবং লোডের উপরে দুটোর উপরেই লাগানো হয়। এখানে লিমিট স্টেট মেথডে করা হয় কি, এখানে দেখা হয় যে কোথায় ফেল হওয়ার প্রবাবিলিটি কত বা কোথায় আনসার্টিনিটি কীরকম আছে তার উপরে ডিপেন্ড করে সেফটি লাগানো হয়। যেমন ধরা যাক স্টিল আর কংক্রিট দুটো আলাদা মেটেরিয়াল, এখন ওর উপর ফ্যাক্টর অফ সেফটি লাগাতে হবে। এখন স্টিল তৈরি হয় ফ্যাক্টরিতে, ফলে ওখানে অনেক কোয়ালিটি কন্ট্রোল মেনটেন হয়, ফলে স্টিলের উপরে ফ্যাক্টর অফ সেফটি অনেক কম লাগালেও চলে। কিন্তু কংক্রিট জেনারেলি সাইটে তৈরি হয়, ওখানে ভালো সুপারভিশন বা কংক্রিটের যে মেটেরিয়ালগুলো ব্যবহার করে মেটেরিয়ালগুলোর মধ্যে ফ্ল্যাকচুয়েট হতে পারে, সেই জন্য
এখানে প্রবাবিলিটি বেশি যে কংক্রিট প্রোডাকশন স্টিল প্রোডাকশনের থেকে খারাপ হওয়ার প্রবাবিলিটি বেশি, সেই জন্য কংক্রিটের উপরে ফ্যাক্টর অফ সেফটি বেশি লাগানো হয়। এরকম প্রবাবিলিটি হিসেবে যে ফ্যাক্টর অফ সেফটি লাগানো হয় এটাকে বলে পার্সিয়াল ফ্যাক্টর অফ সেফটি। যেমন স্টিলের ক্ষেত্রে যখন আমরা ফ্যাক্টর অফ সেফটি লাগাই তখন স্টিলের ক্ষেত্রে 1.15 পার্সিয়াল ফ্যাক্টর অফ সেফটি লাগাই, কিন্তু কংক্রিটের ক্ষেত্রে আমরা লাগিয়ে দিই 1.5 আরসিসি ডিজাইনের ক্ষেত্রে। তো নেক্সট হচ্ছে অনেক সময় লোডের উপরে, এখানে লিমিট স্টেট মেথডের লোডের উপরেও ফ্যাক্টর অফ সেফটি বা পার্সিয়াল ফ্যাক্টর অফ সেফটি লাগানো হয়, কারণ এটা ধরা হয় যে লোডের অনেক সময় আমরা যে ওয়ার্কিং লোড ধরছি সেটা চেঞ্জ হতে পারে বা ভেরিয়েশন হতে পারে। তো সেই হিসাবে একটা লোডের উপরে সেল ফ্যাক্টর অফ সেফটি ধরা হয় এখানে। সেই জন্য এটাকে যে ডিজাইন স্ট্রেংথ যেটা হয় মেটেরিয়ালের ক্ষেত্রে সেটা ওর ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ ডিভাইডেড বাই পার্সিয়াল ফ্যাক্টর অফ সেফটি, এবং ডিজাইন লোড বা ফ্যাক্টর লোড যেটা হয় সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স লোড ইন্টু পার্সিয়াল ফ্যাক্টর অফ সেফটি। তাহলে আমরা ডিফারেন্স থেকে এটা বুঝতে পারলাম যে ওয়ার্কিং স্ট্রেস মেথড ওর আলটিমেট যেহেতু স্ট্রেংথ রিচ করে না, সেই জন্য ওয়ার্কিং স্ট্রেস মেথড আনইকোনমিক হয় কিন্তু সার্ভিসেবল হয়, এখানে হয় না। আলটিমেট লোড মেথড যেহেতু আলটিমেট স্ট্রেংথ পর্যন্ত মেটেরিয়াল আলটিমেট স্ট্রেংথ মেটেরিয়াল তার আলটিমেট স্ট্রেংথ অ্যাটেন্ড করে, সেখানে আলটিমেট লোড মেথড ইকোনমিক হয়, কিন্তু যেহেতু ওর সার্ভিসিবিলিটি কনসিডার করা হয় না, সেই জন্য ম্যাক্সিমাম এক্সেসিভ ডিফ্লেকশন হয়ে যেতে পারে। লিমিট স্টেট মেথড এটা ইকোনমিকও হয় যেহেতু মেটেরিয়ালটা তার আলটিমেট স্ট্রেংথ অ্যাটেন্ড করছে, এবং যেহেতু এখানে সার্ভিসিবিলিটির উপরেও ধ্যান দেওয়া হয়, সার্ভিসিবিলিটি চেক করা হয়, সেই জন্য সার্ভিসিবলও হয়। এই ছিল তিনটে ডিজাইন মেথডের মধ্যে ডিফারেন্স। নেক্সট আমরা স্টিল ডিজাইন করার জন্য যে সমস্ত কোডগুলো ব্যবহার করি কিছু ইম্পর্টেন্ট কোড সম্পর্কে আমরা জেনে নেব। IS 800 1984 এটা স্টিল ডিজাইনেরই কোড, প্র্যাকটিস ফর জেনারেল কনস্ট্রাকশন অফ স্টিল স্ট্রাকচার। এটা ওয়ার্কিং স্ট্রেস মেথডের পুরনো কোড। এটা স্টিল ডিজাইনের নতুন প্রেজেন্টে যে কোডটা চলে সেটা হচ্ছে IS 800 2007। নেক্সট IS হ্যান্ডবুক নাম্বার 1। এটা আগে আমরা জেনেছি যে স্টিল সেকশনের প্রপার্টিগুলো এখানে দেখানো হয়। IS 875 পার্ট 1 ডেড লোড সম্পর্কে এখানে আলোচনা। 875 পার্ট 2 আর 4